প্রিয় ছাত্রছাত্রী, নবচেতনা টিউটোরিয়াল সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। তোমাদের জেএসএসসি ইন্টার লেভেলের ব্যাকরণ অংশ নিয়ে আজ আমি তোমাদের ক্লাস আরম্ভ করতে চলেছি। আগের ভিডিওতে আমি সিলেবাসের প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে আলোচনা করেছি। তোমরা হয়তো অনেকেই তা দেখেছো, আর যদি কেউ দেখে না থাকো তাহলে আমার আগের ভিডিওটি দেখে নিও। ইন্টার লেভেল জেএসএসসির বাংলা ব্যাকরণ অংশে প্রথম যে বিষয়টি আমি আজকে তোমাদের ক্লাসে করাবো সেটি হচ্ছে সন্ধি। সন্ধি আজকে দেখো তোমরা কিভাবে তার সংজ্ঞা এবং তার প্রকারভেদ ব্যাখ্যা করছি বা বলছি। দেখো, একটা কথা তোমরা সকলেই মনে রাখবে, তোমরা কিন্তু সকলেই কম্পিটিশন লেভেলের প্রিপারেশান নিচ্ছ, তাই একাডেমিক স্তর ছাড়িয়ে তোমাদেরকে আরও সুন্দরভাবে এই ক্লাসগুলো বা এই পড়াগুলো করতে হবে। দেখো, সন্ধি আমরা এর আগে হয়তো অনেকেই সন্ধি করেছি, দেখে মানে একাডেমিক যখন ক্লাস যাদের বাংলা ভাষা ক্লাস 9-10-এ ছিল তারা হয়তো অনেকেই সন্ধির সঙ্গে পরিচয় রয়েছে। কিন্তু আজ যে সন্ধি আমি তোমাদেরকে করাচ্ছি, হয়তো অনেকে আছো হিন্দিতে করেছো কিন্তু বাংলায় কোনো সন্ধি করনি। তো দেখো, সন্ধি, এই সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। তাহলে সন্ধি শব্দের অর্থ মিলন বা মিল। তাহলে সন্ধি শব্দের অর্থ কি? মিলন বা মিল। এই মিলন বা মিলটা কার সাথে কার হয়, আর মিলনটা কি শুধুই মিলন না অন্য কিছু? আমরা সন্ধির সংজ্ঞাতে বেশিরভাগই দেখি যে শুধু বলি বর্ণের সাথে বর্ণের মিলনকেই সন্ধি বলা হয়। না, তেমনটা নয়। কারণ সন্ধির সংজ্ঞা হলো, তার আগে একটা কথা বলে নিই। এই যে আমরা বাংলা ভাষায় কথা বলি, যাদের বাংলা ভাষা মাতৃভাষা, দেখবে আমরা কথা বলার সময় আমাদের মনের ভাব প্রকাশ করার সময় আমরা কি করি? প্রয়োজন এবং অপ্রয়োজনে দ্রুত বলি, খুব তাড়াতাড়ি স্পিডে বলি। আর এই দ্রুত বা স্পিডে বলার সময় আমাদের কি হয়, যে শব্দে যখন উচ্চারণ করি সেখানে হয়তো একাধিক শব্দ রয়েছে, অর্থাৎ একের বেশি শব্দ আমরা বলছি। আর সেই একের বেশি শব্দকে দ্রুত উচ্চারণ করতে গিয়ে এই শব্দের মাঝের অংশটায় কোনো ধ্বনি আমরা কি করি? কোনো ধ্বনির আমরা মিল ঘটাই, মিলন ঘটাই। আর শুধু মিলন নয়, কিন্তু কখনো পরিবর্তন হয়, কখনো তার পরিবর্তন হয়। মিলন যেমন হয়, মিল যেমন হয়, তেমনি কিন্তু পরিবর্তনও হয়। কিসের পরিবর্তন হয়? একাধিক শব্দ মধ্যে অবস্থিত যে ধ্বনি কি হয়? মিলিত হয়ে পাশাপাশি অবস্থিত, সন্নিহিত, নিকটে অবস্থিত দুটি ধ্বনি উচ্চারণ করতে গিয়ে দ্রুত উচ্চারণের সময় আমরা তাকে কি করি? এক করে দিই। আর এক করাটাই হচ্ছে মিল। আবার কখনো কি করি? যে দুটো ধ্বনিকে আমরা উচ্চারণ করছি সেই দুটো ধ্বনি একটা ধ্বনির অন্য ধ্বনির প্রভাবে পরিবর্তন হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। আর একটা কি হয়? যে পরিবর্তন শুধু নয়, কখনো কখনো লোপও হয়। লোপ মানে সেটা উঠে যায় বা ডিলিট হয়ে যায়। তাহলে আমরা ধ্বনি শুধু পরিবর্তনও বলবো না,
আবার শুধু মিলও বলবো না, শুধু লোপও বলবো না। আমরা কি বলবো? যে দ্রুত উচ্চারণের সময় শব্দের মধ্যে অবস্থিত সন্নিহিত দুটি ধ্বনি যখন একে অপরের প্রভাবে মিলন, পরিবর্তন বা লোপ পায়, তাকে আমরা সন্ধি বলবো। তাহলে সন্ধি শব্দের অর্থ মিলন হতে পারে, কিন্তু সন্ধি যখন সৃষ্টি হয়, সন্ধি যখন তৈরি হয়, তখন শুধুমাত্র মিল থেকে হয় না, সেটা হয় কোত্থেকে? হয় পরিবর্তন, না হয় লোপ। আর সেই পরিবর্তন, লোপ, মিল কিসের হয়? সেটা কিসের? দেখো, কার? সেই মিলটা কার? আমি একটু বলেই দিয়েছি, ধ্বনির। ধরো আমরা একটা কমন ওয়ার্ড নিয়ে আমরা সেই কি বলবো 9, 10 কিংবা তারও আগে থেকে আমরা একটা কমন ওয়ার্ড বা কমন শব্দের সন্ধি বিচ্ছেদ মুখস্থ করে এসেছি। এখন হয়তো অনেকে ভাঙতে শিখেছি, কিভাবে তার বিচ্ছেদ হয় সেটা শিখে ফেলেছি। তো সেই কমন ওয়ার্ডটা নিয়ে আমি আজকে তোমাদের বলছি। সেই কমন ওয়ার্ডটা হলো বা শব্দটা হলো বিদ্যালয়। আমরা সবাই জানি, কেউ মুখস্থ করে জানি, মুখস্থ করে করার ফলে শিখে গেছি, কেউ হয়তো নিয়ম ভেঙে বুঝেছি। তো বিদ্যা, এই যে সন্ধি বিচ্ছেদটা, তার কি হবে? বিদ্যা যোগ আলয়। এখন কথা হলো, আমি যে বললাম যে একাধিক শব্দ, দেখো একাধিক শব্দ, আমরা যদি স্কুল যাওয়ার সময় কোনো বন্ধুকে ডাকতে গিয়ে বলি চল বিদ্যা আলয় যাব, আমরা কি বলি এইভাবে? কখনো না। আমরা কি বলি? বিদ্যালয়। এই যে দ্রুত উচ্চারণ, সেটা বাংলা ভাষার ক্রমবিকাশের পরবর্তী পর্যায়ে এভাবে এই জায়গায় আজকে এসে পৌঁছেছে। তো এই যে আমরা বলি বিদ্যালয় চল বা বিদ্যালয় যাব, তাহলে এই যে বিদ্যালয়, বিদ্যালয়ের শেষের ধ্বনি এবং আলয়ের প্রথম ধ্বনি, এই যে ধ্বনি, এরা কিন্তু বর্ণ নয়। এটাই আমি তোমাদেরকে বলার জন্য এত কথাই এলাম, যে এই যে আমরা বলি বর্ণের সাথে বর্ণের মিলন, এটা কিন্তু খুব ভুল একটা ভাবনা। কারণ শব্দের শেষে, আর হ্যাঁ আরেকটা কথা, যে যখন কোনো ধ্বনি, যখন কোনো সন্ধি আমরা বিচ্ছেদ করি, তখন কিন্তু তার শুরু করি না, শেষ করি না, অর্থাৎ প্রথম দিকও করি না, লাস্টও করি না, আমরা মিডল অর্থাৎ মাঝখানটা করি। আর এই মাঝখানটাকে ভেঙে এদিকে একটা মিনিংফুল অর্থযুক্ত শব্দ বের হয়, এদিকেও কিন্তু একটা অর্থযুক্ত শব্দের প্রকাশ ঘটে। এখন এর শেষ এবং এর শুরু, এই দুটো ধ্বনির কি হয়েছে? মিলন হয়েছে। এখন এখানে কি রয়েছে? আ। এখানে কি রয়েছে? এটা রয়েছে আ। আর এখানে কি রয়েছে? এটাও কিন্তু আ। দুটোই কিন্তু কি? আ। আর এই দুটো আ মিলিত হয়ে এই যে আ, তার রূপ পেয়েছে। তাহলে এখানে কি দেখাচ্ছি? যে ধ্বনিগত মিল, দ্রুত উচ্চারণের ফলে শব্দের মধ্যে অবস্থিত দুটি ধ্বনি, সেটা একই হতে পারে, আলাদাও হতে পারে। সেই দুটি ধ্বনি যখন মিলিত হয়, মিলে যায়, তাদের মিলন ঘটে, তখন সেটা সন্ধি হয়। এটাতে গেল মিল। আবার অনেক উদাহরণ আছে যে একটা ধ্বনি আর একটা ধ্বনির প্রভাবে পরিবর্তন হয়ে যায়। যেমন ধরো আমি বলি যে নবাগত। এখন এই নবাগত, সেটা আবার কিরকম করে মিল হয়েছে, না পরিবর্তন, না তার লোপ, একটু দেখে নিন। দেখো নবাগত, তাহলে একে যদি ভাঙি তাহলে কি হবে? ভাঙার নিয়ম পরে বলছি। নব প্লাস আগত। এখন কি বললাম? শব্দের শেষের ধ্বনি, এই বয়ের সাথে অ আছে, ব অ, কি স্বরান্ততে কি আছে? স্বরধ্বনি রয়েছে অ, এখানে আছে অ, আর এখানে কি রয়েছে? আ। এই দুটি ধ্বনি একে অন্যের প্রভাবে কি হচ্ছে? আতে পরিণত হচ্ছে। তাহলে সন্ধি কিন্তু শুধুমাত্র মিলন নয়, সন্ধি হচ্ছে পাশাপাশি অবস্থিত ধ্বনির পরিবর্তন, লোপ এবং মিলন।
তাহলে আমাদের যদি কোশ্চেন সন্ধি বিচ্ছেদ বাদ দিয়ে সন্ধি নিয়ে কিছু দেয়, যে সন্ধি কিসের পরিবর্তন, কার লোপ বা কার মিলন ঘটায়, অ্যান্সার কী হবে? ধ্বনির। কখনো বর্ণ বা শব্দ বা পদের বলবো না, অপশানে থাকলেও বলবো না। এখন বলতে পারো যে এটা তো দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি তো আমি এটা বর্ণ না বলে ধ্বনি কেন বলছি? কারণ আমরা জানি ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। এখন ধ্বনির লিখিত রূপ বর্ণ, আর যখন কোনো সন্ধি আমরা করব তখন কিন্তু মানে ব্যাকরণের প্রায়ই চোখে দেখে নয়, কানে শুনে, উচ্চারণটা মেন। আমি যখন বলছি বিদ্যালয়, বিদ্যা এটা কিন্তু ধ্বনি, কারণ আমাদের কানে প্রবেশ করছে। আমরা জানি যে বাকযন্ত্র থেকে, আমাদের যে বাকযন্ত্র রয়েছে, বাকযন্ত্র থেকে যে আওয়াজ বাইরে বেরিয়ে এসে আমাদের কানে প্রবেশ করে, সেগুলো কিন্তু কোনো বর্ণ নয়, এগুলো ধ্বনি। আর সেই ধ্বনিকে যখন লিখে প্রকাশ করা হয় তখন সেটা বর্ণ। তো আমরা বিদ্যালয়, বিদ্যা এই যে আসছে, আটা কিন্তু একটা ধ্বনি, আর সেই ধ্বনিতে কি হয়েছে? দুটো ধ্বনি মিলিত হয়েছে, একটা বিদ্যার আর আলয়ের তাই এটা ধ্বনির মিলন, কখনো বর্ণের নয়। তাই কোশ্চেন যদি সেরকম আসে যে সন্ধি কিসের মিলনে ঘটে, বর্ণের নয়, সন্ধি কিসের মিলনে? সন্ধি হয় যে ধ্বনির মিলনে, ধ্বনিগত মিলন। সন্ধি হচ্ছে ধ্বনিগত মিলন, একটা খুব সুন্দর যে সন্ধি হলো ধ্বনিগত মিলন। ধ্বনিগত মিলনই হচ্ছে সন্ধির উদ্দেশ্য বা কাজ। এখন আমরা এই যে বাকযন্ত্র জিনিসটা বললাম, বাকযন্ত্রটা কি? আমাদের যে কণ্ঠনালী থেকে কণ্ঠতন্ত্রী, জিহ্বা, তালু, মূর্ধা, দাঁত, ওষ্ঠ, যাকে আমরা ঠোঁট বলি, এই সকলকে একসঙ্গে বাকযন্ত্র বলা হয়। বাকযন্ত্র বানানটা কিন্তু ঘ যেটা সেটা নয়, ওটা বাঘ মানে টাইগার, এটা বাকযন্ত্র। এখানে সন্ধি বিচ্ছেদ করলে ক হয়ে যায়, তখন বাক মানে কথা বলা, যন্ত্র মানে তো আমরা সবাই জানি যন্ত্র। তাহলে আমাদের যে ফুসফুস থেকে বায়ু বা বাতাস নির্গত হয়ে বাইরে বেরিয়ে আসে, সেটা যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে তারা তো তোমরা ভালো করেই বুঝবে যে কণ্ঠনালী হয়ে কণ্ঠতন্ত্রী পর্যন্ত কোনো রকম বাধা পায় না, এবং কোথায় এসে বাধা সৃষ্টি করে? হয় ওষ্ঠে, না হয় দন্তে, না হয় মূর্ধায়, না হয় তালুতে, এবং কোনো ধ্বনি বাধা প্রাপ্ত হয়, আবার কোনো ধ্বনি বাধা প্রাপ্ত না হয়েই বাইরে এসে প্রবেশ করে। তো এই যে বাইরে আসছে যে সকল ধ্বনি বাধাপ্রাপ্ত হয়ে, সেগুলো কিন্তু কি? ব্যঞ্জন ধ্বনি। আর যেগুলো বাধাহীনভাবে কোনো রকম বাধার সম্মুখীন না হয়েই বাইরে বেরিয়ে আসে, সেগুলো হচ্ছে স্বরধ্বনি। এরকম যে এই বিদ্যালয় বানানে বিদ্যা, এই যে বিদ্যার পরে রয়েছে, এটা কিন্তু স্বরধ্বনি। কারণ কণ্ঠনালী থেকে কণ্ঠতন্ত্রী বা বাকযন্ত্রের আরও যে সকল জিহ্বা, কণ্ঠমূল, তারপরে তোমার দন্ত, এই কোনো জায়গায় এরা কিন্তু বাধার সম্মুখীন হয় না। তো তাহলে কি হলো? যে সন্ধি হচ্ছে, সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিল। সন্ধির সংজ্ঞা কি বলবো? যে সন্ধির সংজ্ঞা বা পরিভাষা হচ্ছে যে শব্দের মধ্যে অবস্থিত সন্নিহিত দুটি ধ্বনি হতে পারে, ব্যঞ্জন ধ্বনি হতে পারে, সন্নিহিত দুটি ধ্বনির মিলন, পরিবর্তন বা লোপ হলো সন্ধি। সন্ধি শুধুমাত্র মিলন নয়, সন্ধি হচ্ছে পরিবর্তন এবং লোপ, দুটোর কারণেই সন্ধি, তিনটের কারণে সন্ধি হতে পারে। এখন এই সন্ধির প্রকার নিয়ে আলোচনা করি। তো সন্ধি কাকে বলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে সন্ধি জিনিসটা কি। সন্ধি হচ্ছে ধ্বনির মিলন, লোপ এবং পরিবর্তন। যদি অপশনাল কীরকম কোনো কোশ্চেন আসছে যে সন্ধির সৃষ্টি বা সন্ধি কিভাবে তৈরি হয়, তাহলে ধ্বনিগত পরিবর্তন, শব্দগত পরিবর্তন, তারপরে বর্ণগত পরিবর্তন কিংবা পদগত পরিবর্তন, আমরা কি নেব? ধ্বনি। অর্থাৎ ধ্বনির পরিবর্তন, ধ্বনির লোপ এবং ধ্বনির মিলকেই আমরা কি বলবো? সন্ধি বলবো। আর এটা কোথায় হয়? শব্দের মাঝখানে।
ঠিক আছে। আর এটা আমরা কখন করে থাকি? দ্রুত উচ্চারণ করার সময় করে থাকি। যখন কোনো স্পিডে কোনো কথা বলি তখন আমরা ভেঙে ভেঙে বলি না, চল বিদ্যা আলয় যাব। এই যে বিদ্যা এবং আলয় এই দুটো মিনিংফুল ওয়ার্ডকে আমরা সন্নিহিত করে কাছাকাছি এনে কি করলাম? আ এবং আকে মিল ঘটিয়ে আমরা সুন্দর করে বলছি চল বিদ্যালয়ে যাব। এই প্রক্রিয়াটাকেই বলা হয় সন্ধি। এবার আমরা সন্ধির প্রকার নিয়ে আলোচনা করি। দেখো, সন্ধি হচ্ছে দুই প্রকার। সন্ধি কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সংস্কৃত সন্ধি আর একটা হচ্ছে বাংলা সন্ধি। এখন অনেকে ভাবতে শুরু করেছো যে এটা আবার কেমন? আমরা তো সেই ছেলেবেলা থেকে শুনে আসছি সন্ধি তিন প্রকার। কারণ ঝাড়খণ্ড সিলেবাসে 9, 10 সিলেবাসে সন্ধি আমরা তিন প্রকার হিসেবেই পড়ে এসেছি, জেনে এসেছি, বুঝে এসেছি, আমাদেরকে বুঝিয়েছে। তো যাই হোক, সেটা নয়। আসলে ঝাড়খণ্ড একাডেমিক অর্থাৎ তোমাদের যে 9, 10 সিলেবাস রয়েছে সেখানে 9 ক্লাসের জন্য রয়েছে স্বর সন্ধি, আর তোমার 10 ক্লাসের জন্য রয়েছে ব্যঞ্জন এবং বিসর্গ সন্ধি। তাই আমরা টোটাল কাউন্ট করে বলতে দেখেছি বা শুনতে দেখেছি বা অনেককে পড়াতেও দেখি সন্ধি তিন প্রকার। কিন্তু সন্ধি তিন নয়, সন্ধি হচ্ছে দুই প্রকার। সেটা কি কি? সংস্কৃত সন্ধি, বাংলা সন্ধি। এখন এই সংস্কৃত সন্ধিকে আমরা আর এক নামেও ডাকতে পারি, সেটা হচ্ছে তৎসম। অর্থাৎ আমরা সকলেই হয়তো যারা হিন্দি ব্যাকরণের সঙ্গে খানিকটা হলেও পরিচিত যে সংস্কৃত আর সবসময় একই। তৎ মানে হচ্ছে সংস্কৃত আর সম মানে হচ্ছে সমান। তাহলে আমরা এই যে বাংলা ভাষার যে ভাণ্ডার, এই যে বাংলা ভাষার ভাণ্ডারে শুধুই তো বাংলা শব্দ নেই, এই শব্দ অনেক জায়গা থেকে এসে প্রবেশ করেছে। কারণ আমরা জানি বাংলা ভাষার উৎপত্তি একদিনে হয়নি এবং তার বিকাশও একদিনে হয়নি। এটা এসছে কীভাবে? সংস্কৃত, অবহট, অপ্রভংশ, প্রাকৃত, এভাবে ভাঙতে ভাঙতে আমরা যে আজকে বর্তমান যুগে যে বাংলা বলি সেটা কিন্তু একদিনে আসেনি। অনেক বিবর্তন, অনেক পরিবর্তন, অনেক স্তর পেরিয়ে আমরা এই বাংলা ভাষা ব্যবহার করছি। তো এই যে বাংলা ভাষার ভাণ্ডার, সেই ভাণ্ডারে কিন্তু কি কি শব্দ রয়েছে? সংস্কৃত শব্দ রয়েছে, তদ্ভব শব্দ রয়েছে, দেশি শব্দ রয়েছে, বিদেশি শব্দ রয়েছে। এখন সংস্কৃত শব্দ কোনগুলো বা তৎসম শব্দ কোনগুলো? যে সকল শব্দের জন্ম সংস্কৃতে কিন্তু তাদের রূপকে পরিবর্তন না করে সরাসরি ডিরেক্টলি বাংলা শব্দভাণ্ডারে এসে প্রবেশ করেছে, সেই সকল শব্দকে আমরা তৎসম বা সংস্কৃত শব্দ বলবো। এখন এটা তো গেল শব্দের দিক। তাহলে সন্ধি এই যে দুই প্রকার, সংস্কৃত সন্ধি এবং তৎসম সন্ধি, আর একটা হচ্ছে বাংলা সন্ধি। এই ব্যাপারটা দেখি। দেখো, তো সংস্কৃত সন্ধি কোনগুলো? যে সকল সন্ধি সংস্কৃতে ব্যবহার হয়, অর্থাৎ সেই সংস্কৃত শব্দগুলো যেগুলো বাংলায় এসে প্রবেশ করেছে আমরা সেগুলো শব্দগুলোকে বাংলায় অবলীলায় ব্যবহার করি, আমাদের প্রাণের সঙ্গে মিশে গেছে। তো সেই অবলীলায় ব্যবহার করা এমন অনেক সংস্কৃত বা তৎসম শব্দ যার সন্ধি আমরা এখন বুঝব। দেখো, সংস্কৃত সন্ধি কিন্তু তিন প্রকার। সংস্কৃত সন্ধি কত প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে স্বর সন্ধি, আর একটা হচ্ছে ব্যঞ্জন, আর একটা বিসর্গ সন্ধি। ঠিক আছে, আমি এই সন্ধিগুলো লিখে দিই। তাহলে কি বুঝলাম? যে সন্ধি দুই প্রকার, সংস্কৃত সন্ধি বা তৎসম সন্ধি, সংস্কৃত তৎসম একই জিনিস, আর আরেকটা হচ্ছে বাংলা সন্ধি। এখন সংস্কৃত সন্ধির প্রকার বা ভাগ কটা? তিনটে: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। আর বাংলা সন্ধি কয় ভাগে ভাগ করা হয়? বাংলা সন্ধিকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্বরসন্ধি
আর একটা ব্যঞ্জন সন্ধি। তাহলে এখানে কে নেই? বিসর্গ সন্ধি এখানে নেই, অর্থাৎ বাংলা সন্ধিতে বিসর্গ সন্ধির ব্যবহার নেই। আর তার জন্য আমরা বলতে পারি না যে সন্ধি 3 প্রকার। কারণটা দেখো, এখানে আমরা দেখি বলে সন্ধি 3 প্রকার, তাহলে এই যে সন্ধির মোটামুটি পরীক্ষায় এলে সন্ধি কত প্রকার হলে কি করব? যদি আসে যে সন্ধি প্রধানত বা মূলত, কথাগুলো দেখবে, যদি বলে সন্ধি প্রধানত, এবং এই খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, এবং এই কোশ্চেনগুলো অনেকেই ভুল করে, প্রধানত বা মূলত যদি আসে তাহলে আমরা লিখব প্রধানত বা মূলত লিখব 2 প্রকার। 2, তাহলে সন্ধি প্রধানত বা মূলত কত প্রকার বা কতগুলো ভাগ রয়েছে? তার 2টো। সন্ধি প্রধানত বা মূলত 2 প্রকার, ঠিক আছে? সন্ধি প্রধানত বা মূলত 2 প্রকার। এখন যদি প্রধানত বা মূলত এই শব্দগুলো দিয়ে প্রশ্ন আসে তাহলে আমরা কোন অপশন নেব? 2 প্রকারটা। কিন্তু যদি বলে সন্ধি সাধারণত কয় প্রকার, সাধারণত কত প্রকার, তাহলে কি নেব? সাধারণত কত প্রকার? 3 প্রকার। তাহলে দেখছো, যদি আমরা বলে থাকি সন্ধি মূলত 3 প্রকার, তাহলে একটা ভুল অ্যান্সার। সন্ধির প্রধানত বা মূলত হচ্ছে 2 প্রকার, সাধারণত 3 প্রকার। তো সাধারণত 3 প্রকার কি করে হচ্ছে একটু দেখে নিই। দেখো, এখানে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি কমন, তাহলে আমরা 2টো কমন পেলাম। একটা রয়েছে বিসর্গ সন্ধি, তাহলে স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি যেহেতু দুজনেরই রয়েছে, তাই এখানে 1, 2, আর এই বিসর্গ সন্ধিটাকে এখানে এনে 3, তাই দুটোকে একসঙ্গে যোগ করে যে কমন এবং সাধারণ যে সন্ধির বিভাজন আমরা করলাম সেটা হচ্ছে 3 প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। তাই প্রশ্ন আমরা একটু চোখ খুলে দেখব যে কি প্রশ্ন করেছে, শব্দটা কি লেগে আছে, প্রধানত না সাধারণত। যদি সাধারণত হয় তাহলে তার অ্যান্সার হবে 3, আর প্রধানত বা মূলত যদি হয় তাহলে তার অ্যান্সার হবে 2। সন্ধি তো মূলত 2 প্রকার, একটা সংস্কৃত সন্ধি আর হচ্ছে একটা বাংলা সন্ধি। বাংলা সন্ধির সাথে সংস্কৃত সন্ধির কোনো মিল নেই। আমরা এইভাবে করি না যে বাংলা সন্ধি এভাবে করি, সংস্কৃত সন্ধিকে আলাদাভাবে করি না। আমরা সন্ধি শুরু করি স্বরসন্ধি, বিসর্গ সন্ধি, ব্যঞ্জন সন্ধি, এভাবেই শিখে যাই। কিন্তু বাংলা সন্ধির সাথে সংস্কৃত সন্ধির কোনো মিল নেই, কারণ তারা শব্দগত দিক থেকেই তো আলাদা। তাহলে তাদের বিচ্ছেদটা এক হবে কি করে? দেখো, এখন আজকে আমি তোমাদের স্বরসন্ধি নিয়ে বলি। তাহলে আজকে আমরা আলোচনা করব স্বরসন্ধি। তাহলে স্বরসন্ধি নামটা দিয়ে বুঝতে পারছো, যেখানে যদি ধ্বনির মিল হয়, ধ্বনির মিলন বা ধ্বনির লোপ বা ধ্বনির পরিবর্তনে যদি সন্ধি হয়ে থাকে তাহলে এটা কোন ধ্বনির হবে? অবশ্যই স্বরধ্বনির হবে। তাহলে স্বরধ্বনির সাথে স্বরধ্বনির যদি মিলন বা একটা স্বরধ্বনি যদি আরেকটা স্বরধ্বনির প্রভাবে নিজেকে পাল্টে ফেলে, পরিবর্তন করে ফেলে, কিংবা একটা স্বরধ্বনি আরেকটা স্বরধ্বনির সংস্পর্শে এসে একটা যদি লোপ পেয়ে যায়, সেটা যদি ডিলিট হয়ে যায়, তাহলেও সেটা কি হয়ে যাবে? স্বরসন্ধি হয়ে যাবে। তাহলে স্বরসন্ধি অনেকগুলোই রয়েছে। যেমন আজকে আমি তোমাদেরকে স্বরসন্ধি বোঝার আগে স্বরবর্ণ বা স্বরধ্বনি নিয়ে একটু বলি। দেখো, স্বরধ্বনি বা বর্ণ। এখন এই ধ্বনি আর বর্ণ জিনিসটা কি বোঝো? অনেকেই জানি, তবু আর একবার বলে দিই। ধ্বনি হচ্ছে আওয়াজ। কিসের আওয়াজ? এই যে বললাম, আমাদের কণ্ঠনালী থেকে কণ্ঠতন্ত্রী পর্যন্ত যে আওয়াজ এসে মুখবিবর থেকে, মুখের মধ্যে যে যন্ত্রগুলো রয়েছে, দাঁত, তালু, ওষ্ঠ, এগুলোর মধ্যে কেউ বাধা পায়, কেউ আবার বাধা না পেয়ে অবলীলায় বাইরে বেরিয়ে এসে আমাদের কর্ণকুহরে এসে প্রবেশ করে, সেগুলো হচ্ছে ধ্বনি। ধ্বনি হচ্ছে আওয়াজ, বাক যন্ত্রের আওয়াজ।
সেই আওয়াজটা কোথা থেকে আসবে? এই সকল বাকযন্ত্রের মাধ্যমে বা সাহায্যে বাইরে বেরিয়ে আসবে, আর সেগুলোই হচ্ছে কি? ধ্বনি। এই ধ্বনিকে আবার দুভাগে ভাগ করে। একটা হচ্ছে, এই ধ্বনিকে কেউ কয় ভাগে ভাগ করে? আমরা জানি দুভাগে। একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এখন ধ্বনি, এই যে বর্ণ, ওই যে সকল ধ্বনি আমরা কানে এলো, শুনতে পেলাম যে এটা ধ্বনি, আর তাকে যখন লিখব, প্রকাশ করব, তার চেহারা, তার রূপটা আমরা বলে দেব, তখন সেটা বর্ণ হয়ে যাবে। যেমন ধরো আমি বলছি অ, এটা এখন পর্যন্ত ধ্বনি, কারণ এর লিখিত রূপ আমি তোমাদের দেখাইনি। তাহলে এখন পর্যন্ত অ ধ্বনি, কিন্তু একে যখন লিখে প্রকাশ করব তখন সেটা হয়ে যাবে বর্ণ। তাহলে অ একদিকে যেমন ধ্বনি, তেমন এ বর্ণ। দেখলে বর্ণ, শুনলে ধ্বনি। শোনা গেলে আমরা তাকে ধ্বনি বলবো, আর দেখতে পেলে তাকে আমরা বর্ণ বলবো। তাহলে অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই এগুলো সকলেই যেমন ধ্বনি, তেমনি এগুলো বর্ণও বটে, কারণ শুনলে ধ্বনি আর দেখলে বর্ণ। এখন এরকম স্বরধ্বনি বাংলায় কটি রয়েছে, ব্যঞ্জন ধ্বনি কটা রয়েছে? স্বরধ্বনি হচ্ছে সেই ধ্বনি, কি বললাম, যারা বাধাপ্রাপ্ত না হয়ে কণ্ঠনালী থেকে কণ্ঠতন্ত্রী পর্যন্ত ফুসফুস থেকে বেরিয়ে আসা বাতাস যখন বাকযন্ত্রে, অর্থাৎ কি, বাকযন্ত্রগুলো বারবার বলছি কি, তোমরা সবাই জানো যে দন্ত, ওষ্ঠ, জিহ্বা, মূর্ধা, এগুলোর মধ্যে বাধা প্রাপ্ত না হয়ে, বাধা না পেয়ে অবলীলায় বাইরে বেরিয়ে আসতে পারে, সেগুলো হচ্ছে স্বরধ্বনি। এখন আমি আরেকটু সোজা বাংলায় বলে দিই, যে সকল ধ্বনি এই যে ব্যঞ্জন ধ্বনি রয়েছে তার সাহায্য নেয় না। এরকম করে আমরা ছোটবেলায় শিখেছি যে সকল ধ্বনি ব্যঞ্জন ধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হয় তাকে কি বলবো? স্বরধ্বনি, তাই তো? কিন্তু শুধু পরিভাষাটা এই জায়গায় থেমে থাকলে হবে না, কারণ আমরা বড় হয়েছি, আমাদেরকে একটু আলাদাভাবে শিখতে হবে যে স্বরধ্বনি কি শুধু এটাই তার পরিভাষা? স্বরধ্বনির পরিভাষা কি শুধু এটাই যে ব্যঞ্জন ধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হবে? ব্যঞ্জন ধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত ধ্বনি যেমন স্বরধ্বনি, তেমনি তোমাকে বুঝতে হবে যে স্বরধ্বনি কি? স্বরধ্বনি হচ্ছে বাকযন্ত্র থেকে বেরিয়ে আসা বা বাকযন্ত্রের মাধ্যম থেকে বেরিয়ে আসা সেই সকল ধ্বনি যারা বাকযন্ত্রে কোনো রকম বাধা সৃষ্টি সম্মুখীন হয় না, বাধার সম্মুখীন হয় না, তারাই স্বরধ্বনি। এখন এই স্বরধ্বনির সাথে স্বরধ্বনির যে মিল, তাকে আমরা কি বলবো? স্বরধ্বনির সাথে স্বরধ্বনির যে মিল, তাকে আমরা কি বলবো? স্বরসন্ধি। আর ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ কি? ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ হচ্ছে, এরা কিন্তু খানিকটা পরনির্ভর, মানে এর ওপরে নির্ভর। এরা কিন্তু এই স্বরধ্বনি ছাড়া উচ্চারিত বা উচ্চারণ তাদের হবে না। কীরকম? ধর আমি বলছি ক, দেখো ক যখন উচ্চারণ করব তখন কিন্তু আমার অটোমেটিক দেখো কয়ের সাউন্ড শেষে দেখবে ও আসছে। তাহলে ক একটু পরনির্ভর, কার উপরে নির্ভর করছে? এই স্বরধ্বনি বা স্বরবর্ণের উপর নির্ভর করছে। আর তার জন্য বুঝতে হবে এ কিন্তু বাকযন্ত্রের দ্বারা বাধাপ্রাপ্ত হয়। তাহলে বাকযন্ত্রের দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে যে সকল ধ্বনি বাইরে বেরিয়ে আসে তাকে আমরা ব্যঞ্জন ধ্বনি বলবো, কিংবা যে সকল ধ্বনি স্বরধ্বনির সাহায্যে উচ্চারিত হয় তাকে আমরা কি বলবো? ব্যঞ্জন ধ্বনি বলবো। স্বরধ্বনি কিন্তু কারো উপরে নির্ভরশীল নয়, সে কোনো রকম বাধাপ্রাপ্ত না হয়ে উচ্চারিত হয়। এই হয়ে গেল স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির মোটামুটি একটা ধারণা। এখন স্বরধ্বনির সাথে স্বরধ্বনির যে মিল বা মিলন বা পরিবর্তন বা লোপ, আমরা তাকেই কি বলবো? তাকে বলবো স্বরসন্ধি। নিশ্চয়ই বুঝতে পেরেছো স্বরসন্ধি কি? স্বরসন্ধি হলো স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলন। স্বরধ্বনির সাথে অন্য কারো নয়, না বর্ণ, না পদ, না শব্দ। মনে রাখবে, স্বরধ্বনির সাথে স্বরধ্বনি, বারবার ধ্বনি বলছি, বর্ণ নয়। স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনই হচ্ছে বা পরিবর্তন বা লোপই হচ্ছে স্বরসন্ধি। এবার এসো, এই স্বরসন্ধি আমরা কোন পদ্ধতিতে বা কিভাবে বিচ্ছেদ করব? এখন সন্ধি বিচ্ছেদ কোনো সময় করতে দেয়, মানে সন্ধিবদ্ধ শব্দ, সেই সন্ধিবদ্ধ শব্দকে কখনো কখনো আমাদেরকে বিচ্ছেদ করতে হয়, এটাই ম্যাক্সিমাম টাইম হয়। আর খুব রেয়ার, খুব আমাদের তো ওয়েস্ট বেঙ্গলে তো হয়ই না, আমি সেরকম দেখিনি, তবে এখানে দেখেছি দু একটা পরীক্ষায় যে বিচ্ছেদটা দেয়, নিয়ে তাকে সন্ধিবদ্ধ শব্দে পরিণত করতে হয়। তো যাই হোক,
আমরা যদি সন্ধিকে বিচ্ছেদ করতে শিখি তাহলে তাকে যুক্ত করাটা অনায়াসে হবে। এখন এই স্বরসন্ধি আমরা একটু আলোচনা করি বা আমরা শিখি। এই যে আমি স্বরধ্বনি কথাটা বললাম, এই স্বরধ্বনি আবার উচ্চারণের দিক থেকে, উচ্চারণের যে টাইম, যে সময়, সেই সময়ের দিক থেকে স্বরধ্বনির দুটো প্রকার। একটা হচ্ছে হ্রস্বস্বর, উচ্চারণগুলো কিন্তু খুব করে করতে হবে। হ্রস্বস্বর এটা কার ভাগ? স্বরধ্বনির ভাগ, ঠিক আছে। আর একটা হচ্ছে দীর্ঘস্বর, দীর্ঘস্বর। আচ্ছা, কোন ধ্বনিগুলোকে হ্রস্বস্বর বা হ্রস্বধ্বনি বলবো আর কোন ধ্বনিগুলোকে দীর্ঘস্বর বা দীর্ঘধ্বনি বলবো? যে ধ্বনি উচ্চারণ করতে কম সময় লাগে বা আমাদের ফুসফুস থেকে নির্গত হওয়া বায়ু কম বেরিয়ে আসে সেগুলোকে আমরা বলবো হ্রস্বস্বর। আর যে ধ্বনি বা বর্ণ উচ্চারণ করতে আমাদের বেশি সময় লাগে তাদেরকে বলবো দীর্ঘস্বর। তো আমরা আজকে দীর্ঘস্বরকে কিভাবে ভাঙতে হয় সেটা শিখব। তো দীর্ঘস্বর কোনগুলো? যেমন ধরো, আমি স্বর বলেছি কিন্তু ব্যঞ্জনে যাইনি। ও, আ, হস্যই দীর্ঘই, হস্যৌ দীর্ঘ, এ, ওই, ও, ও। এই যে দেখছো, এগুলো সব উচ্চারণের সময় একটু বেশি লাগে। উচ্চারণ করতে গেলে এদেরকে একটু সময় বেশি দিতে হয়, আর এইগুলো একটু সময় কম নেয়। এদেরকে মাত্রা হিসাবে দেখবো না যে এরা কমাত্রা, মাত্রা জিনিসটা সম্পূর্ণ আলাদা। যে অনেকে আমি বলছি যে এটা দুমাত্রা, এটা একমাত্রা, এরকম কোনো কথা নয়। মাত্রা জিনিসটা সম্পূর্ণ আলাদা। যেমন আমরা অনেকে বর্ণ অক্ষরকে এক করে দিই, বর্ণ অক্ষর কিন্তু এক জিনিস নয়, বর্ণ আলাদা, অক্ষর আলাদা। ঠিক তেমনি মাত্রা আলাদা। আর এই স্বর, হ্রস্বস্বর, দীর্ঘস্বর, একে এই হ্রস্বস্বর দীর্ঘস্বর বোঝাতে গিয়ে বা বুঝতে গিয়ে মাত্রা আমরা কখনো আনবো না। কারণ একটা জিনিস দিয়ে বুঝবো যে এটা উচ্চারণ করতে বেশি সময় লাগে বলে দীর্ঘস্বর, এ উচ্চারণ করতে কম সময় লাগে বলে হ্রস্বস্বর। তো সন্ধি এদের কার কার হয়? দীর্ঘস্বরের সবগুলোই, এই যে দীর্ঘস্বর দেখছো, এই দীর্ঘস্বরের সবগুলোই কিন্তু স্বরসন্ধির মধ্যে, মানে এরা কিন্তু স্বরসন্ধি সৃষ্টি বা তৈরি করে। আর হ্রস্বস্বরের মধ্যে কে কে আছে? এই হ্রস্বস্বরের মধ্যে আছে এই এ আর ও, আর একটা কি এই হর্ষও কিন্তু আছে। হর্ষটা খুব কম, এ ওটাই সব থেকে বেশি, এ আর ও। তাহলে আমরা কি দেখলাম? হ্রস্বস্বরের মধ্যে আমরা এ ও এই দুটো ভাঙা শিখবো, আর দীর্ঘস্বরের মধ্যে সবগুলো। দীর্ঘস্বর কি? আ দীর্ঘ ই, দীর্ঘ এ ও, এগুলো আমরা ভাঙতে বা সন্ধিবদ্ধ শব্দে কিভাবে এই ধ্বনিগুলো থাকে এবং সেই ধ্বনিগুলোকে কিভাবে বিভাগ করব, কিভাবে বিচ্ছেদ করব, হ্যাঁ, তার প্রক্রিয়া বা পদ্ধতি আমি বলার চেষ্টা করছি। তোমরা যতটা পারো দেখো। আজকে আমি দীর্ঘস্বরের প্রথম যে স্বর বা ধ্বনি সেটা হচ্ছে আ। এই স্বরসন্ধির প্রথম নিয়ম আ। এই আ কিভাবে ভাঙবো সেটা আজকে তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো, আ এই যে ধ্বনি, এখন আমরা বর্ণ বলবো কারণ দেখছি, কিন্তু উচ্চারণ আমি বলেছি সন্ধি বিচ্ছেদ বা সন্ধিবদ্ধ কোনো শব্দ যখন উচ্চারণ করবো তার উচ্চারণের ভিত্তিতে সন্ধি বিচ্ছেদ হয়, চোখে দেখে নয়। আমরা অনেক সময়তে বলি এখানে এটা আছে, এখানে ওটা না, এটা দেখতে গিয়েও কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। উচ্চারণটা আমরা একটু লক্ষ্য রাখবো। তো আ এখানে কি হবে? এই যে দেখছো অ আর আ, এরা কি করে? এদের সঙ্গে মিশে, অ আর আয়ের সঙ্গে মিশে এই আয়ের সৃষ্টি করে, আ তৈরি হয়, মিলে গিয়ে বা লোপ পেয়ে বা পরিবর্তন হয়ে আয়ে পরিণত হয়ে যায়। কিভাবে? অ কখনো অয়ের সঙ্গে, আ কখনো আয়ের সঙ্গে, ঠিক আছে। আবার আরেকটাও হয়, এই আ আবার অয়ের সঙ্গে হচ্ছে, আবার আ কার সাথে হচ্ছে? এর সাথে হচ্ছে। তো এইভাবে অয়ে হতে পারে আ, আ আয়ে হতে পারে আ, আবার কি হতে পারে? অ আ আ অ, এভাবেও হতে পারে।
তো তো এইভাবে আমরা কি করব, সন্ধিগুলো বুঝবো। তোমরা দেখো, জানি না তোমরা কে কতটা বুঝলে, যে অ আর আয়ের সঙ্গে অ আ ধ্বনি মিলিত হয়ে স্বরসন্ধি তৈরি করে। শুধু কি অ, আরও আছে, নেক্সট টাইম বুঝবো। তো আমরা দেখো, এই যে বিদ্যালয়, এটা খুব কমন একটা শব্দ, বিদ্যালয়। বিদ্যালয়ে এসো, এখন আমরা চোখে দেখে আমরা সবাই বলি, জানো, এই যে যেখানে আকার দেখছো তার আগেটা লিখো, বলি আমরা। কিন্তু এটা খুব সহজ বলেই বলতে সুবিধা, এমনও সন্ধিবদ্ধ শব্দ রয়েছে যেখানে উচ্চারণ ছাড়া পরিবর্তন বা বিচ্ছেদ করার কোনো রাস্তা নেই। তো একে আমরা কি করব, বিদ্যা, বিদ্যা, এই আটা কোথায় এসছে, বিদ্যার পরে। এভাবে কেন বলছি ম্যাডাম, চোখে দেখে তো করলে হবে, হবে, অবশ্যই হবে, কিন্তু রেয়ার কোনো শব্দ আছে যেগুলোর যদি আমাদের পরীক্ষায় আসে সেগুলো কিন্তু আমরা অসুবিধায় পড়ব। তো যাই হোক, এখানে আমরা আ দেখতে পাচ্ছি দয়ের জ ফেলা, অর্থাৎ দয়ের জ ফেলার আগে না পরে, এই যে এটা কিন্তু উচ্চারণেও কিন্তু এর পরেই আছে। তো এখানে আমি যেখানে দেখছি আ, ঠিক তার আগে বিদ্য যেটা আছে সেটা লিখি, বিদ্য। ঠিক তারপরে যেটা আছে একটু স্পেস রাখবো, নিয়ে আমি এখানে লিখলাম লয়। ঠিক আছে, এখন আমি বলেছি শব্দ, একাধিক শব্দ দ্রুত উচ্চারণের ফলে স্বরধ্বনি বা অন্য কোনো ধ্বনির মিলন, লোপ বা পরিবর্তনকে আমরা সন্ধি বলবো। এখানে দেখি তো কে কার মিল হয়েছে, দেখো এখানে এই যে কি বিদ্য, কথা কি, কথাটা কি বিদ্য, এর কি কোনো মিনিং আছে, নেই। তাহলে এরকে যদি মিনিংফুল করতে হয় তাহলে আকার দিতে হবে। লয়, এখানে কি করতে হবে, অ না হয় আ, কোনটা দিলে মিনিং হবে আমরা দেখে নেব। প্রথমে অ দিয়েই দেখি, যদি অ দিচ্ছি কোনো রকম কোনো অর্থ বেরোচ্ছে না, যখন আ দেব তখন কিন্তু অর্থ বেরিয়ে আসবে। বিদ্যা প্লাস বা বিদ্যা যোগ আলয় সমান বিদ্যালয়। এরকমই ধরো আমি বলি, যেমন গীতাঞ্জলি। এখন গীতাঞ্জলিতে আকারটা কার পরে আসছে, সাউন্ডটা দেখো, গীতা, গীতা আই তয়ের পরে আসছে, আর চোখে দেখেও বুঝতে পারছি তয়ের পরে আছে। তাহলে এখানে যদি আছে তো তার আগে কি আছে, গীত। কি হচ্ছে উচ্চারণ দেখি কি হবে, এটা পরে দেখি, যা আছে লিখি। ঠিক আছে, এখানে দেখো অর্থ কার প্রকাশ হচ্ছে, কি দিয়ে প্রকাশ, অ দিয়ে না আ দিয়ে। এখানে যদি আ দিই অর্থ কিন্তু প্রকাশ হবে, গীতা, অবশ্যই হবে, হবে না, হবে তো। গীতা আমরা সবাই জানি গীতা কি, দেখো, কিন্তু এখানে গীতা আকার হবে না, কেন হবে না সেটাও পরে বলছি। তো এখানে দেখো যদি আমি অ দিই তো হয় অঞ্জলি, আর যদি অ দিয়েই দেখবে প্রথমে, অ দিই তাহলে অঞ্জলি, আর যদি আ দিই তো আঞ্জলি। তা আঞ্জলি কথা নয়, অঞ্জলি। এখন ম্যাডাম এখানে গীতা কেন হলো না, কারণ অর্থ দেখো, গীতাঞ্জলি, অঞ্জলিটা কিসের না তো গীতের, গীতার নয়, গীত, গীত মানে গান, এখানে গানের অঞ্জলি। তাহলে গীত প্লাস অঞ্জলি, এখানে আকার দিয়ে অর্থ প্রকাশ হলেও দেওয়া যাবে না। ঠিক আছে, এবার যেমন ধরো বলছি নবারুণ। ঠিক আছে, নবারুণ, তো বয়ের পরে আ আসছে, তাহলে বয়ের পরে যদি আসে তো আমি বয়ের অবধি লিখবো, ব পর্যন্ত লিখছি। এখানে যেটা আছে শুধু একটু স্পেস রাখবো, যেন পরবর্তীতে অ কিংবা আমি এখানে বসাতে পারি। তো এখানে দেখো, এখানে যদি প্রথমেই বলেছি অ দিয়ে দেখবে, কারণ অ কে আ করা যাবে, আ কিন্তু আবার অসুবিধা হয়ে যাবে, তাই অ করে দেখবো। দেখো অরুণ, অরুণ অবশ্যই অর্থ রয়েছে, অরুণ সূর্য। নব, নবা নয় কথাটা, নব, নব নিউ, নতুন। এই যে আমার টিউটোরিয়াল সেন্টার এর নাম নবচেতনা, নব মানে নতুন। তাহলে এই যে নব অরুণ, নতুন সূর্য। ঠিক আছে, তারপরে দেখো মহাকাশ। এবার দেখো এখানে তো দুটো আকার দেখতে পাচ্ছি, তাহলে কোন আকারকে ভাঙবো, এই জন্যই আমাদের চোখে দেখে নয়, উচ্চারণের, এটা যদিও খুব কমন একটা জানি যে কি মহাকাশ কি জিনিস, তাই আমরা এটাকে ভাঙতে হয়তো পারবো, কিন্তু এমন আনকমন অদেখা শব্দ রয়েছে যার দুটো পার্টের অর্থও জানি না, তাকে ভাগও করতে পারছি না, তখন কিন্তু খুবই রেয়ার যদিও। তো এখানে দেখো মহাকাশ, কাকে ভাঙবো, যদি আমি প্রথম চান্সে যদি আমি মনে করি যে এটা ভাঙবো,
যদি ভাঙি না, দেখো না কি হয়, মহাক নিয়ে তালবেশ্য, ঠিক আছে। এই যে মহা, এখানে যদি আকার দিই তো কি হবে, মহাকা, তাহলে কিছুই হচ্ছে না। তাহলে এটা অর্থপূর্ণ কোনো শব্দ দুদিকে তৈরি করতে পারছে না। তাহলে কাকে ভাঙবো, প্রথম আকার। প্রথম আকার যদি ভাঙি তাহলে ম হ লিখলাম, আর এখানে কি থাকছে, কয় আকার তালব্যস্য। এখন কয় আকার তালব্যস্যর আগে কি দেব, অ দেব না আ দেব? অ দিলে হয় অকাশ, কিন্তু অকাশ তো কোনো শব্দ নয়, তাহলে কি দেবো, আকাশ। আর হয়ের সাথে আ, আর মহা, মহা মানে হচ্ছে বিশাল, মহান। এখানে যেহেতু ব্যক্তি নয়, বস্তু, তাই এটা মহান আকাশ, মহান আকাশ নয়, বিশাল আকাশ, তাহলে মহাকাশ। ঠিক আছে, এইভাবে আমরা আ বা দীর্ঘ, এই যে দীর্ঘ স্বর আ, এই আ কে এইভাবে আমরা ভাঙবো, দেখব কি করে ভাঙলে কোন দিকের অর্থ কিভাবে প্রকাশ পাচ্ছে। যেমন আমি তোমাদের কয়েকটা দিচ্ছি, যেমন রক্তাক্ত, তারপরে ভাষাঞ্জলি, কথামৃত, দেহান্তর, শ্রদ্ধার্ঘ্য, বিবেকানন্দ, তারপরে বনান্তর, ফলাহার, নরাধম, একটু এদিকে সরিয়ে লিখি, নরাধম। এরকম এরকম প্রচুর রয়েছে উদাহরণ, যেমন দেবাঙ্গন, তারপরে তোমার অনেক উদাহরণ আছে, চিরাগত, জলাশয়, এইগুলো, যেমন বিবেকানন্দ তোকে লিখলাম, এইরকম আছে, সবগুলোই হচ্ছে, যেমন যেমন ধরো একটা লিখছি, কাষ্ঠারণ, কাষ্ঠারণ। একটু আনকমন ওয়ার্ডগুলো আমরা বেশি করার চেষ্টা করব। যেমন ধরো জীবাণু, যেমন রসান্বিত, মনে পড়ছে না এখন উদাহরণগুলো, তো যাই হোক, রসান্বিত। তারপরে তো করলাম, ঠিক, আর ঠিক আছে, দেখো এইগুলো মোটামুটি, তো এইগুলো আমি যে নিয়মে করলাম সেই নিয়মটা একটু ফলো করো। দেখো আমি কি বলেছি, আমরা দীর্ঘস্বর, এখানে ভাঙার কিছু নেই। যদি কোনো, আমি বলেছি একাধিক শব্দের মাঝখানে কোনো ধ্বনির কি হবে, মিলন ঘটবে, লোপ পাবে, পরিবর্তন হবে। এখানে একাধিক শব্দ কোথায়, দেখো এখানে আমরা বুঝতে পারছি রক্তাক্ত, এখানে একটা শব্দ আছে তো দেখতেই পাচ্ছি, এখানেও একটা শব্দ বেরোবে যদি একে বিচ্ছেদ করি। সেটা কিভাবে, এখানে তো দীর্ঘই কোনো দীর্ঘ, কোনো বানান, কোনো স্বর আমরা দেখতে পাচ্ছি না, কোনো রকম কোনো ধ্বনি আমাদের চোখে পড়ছে না বা কানেও আসছে না, এখানে শুধু আমরা দেখতে পাচ্ছি কি, আ ধ্বনি। তাহলে এখানে কি করব, আয়ের আগে কি আছে, আমি বলেছি প্রথমে লিখবে, রক্ত হলো, এখানে কি হচ্ছে, এটা কয়ে তয়ে, হ্যাঁ, তাহলে এদিকটা লিখছি, এটা লিখলাম। তো এখানে দেখো, তারপরে আমি দেখবো এখানে অ দেওয়া যাবে না যাবে না, আ দেওয়া যাবে না যাবে না, অ না আ কোনটা দেব? যদি ধরো এখানে আ দিই, তাহলে রক্তা, নো, কোনো রকম এখানে আ হবে না, এখানে রক্ত অ হবে। আবার তুমি এখানে প্রথমে বলেছো অ দিয়ে দেখবে, দেখো অ দিলে, অ যদি দিচ্ছি তাহলে কি হচ্ছে, রক্ত
যুক্ত অক্ত। তাহলে কি হচ্ছে, কেমন একটা মিনিং দেখো তো, যে রক্তাক্ত কি এটা হবে, যে রক্ত যুক্ত অক্ত সমান রক্তাক্ত হবে কি? হবে, অবশ্যই হবে, রক্তযুক্ত অক্ত সমান রক্তাক্ত। এবার চলে এসো ভাষাঞ্জলি। এখানে দেখো একে যদি ভাঙি তো ভ, যে একে এই প্রথম আ যদি ভাঙি, এমনটা নয় যে শব্দের মধ্যে প্রথম যে আ থাকবে সেটা ভাঙতে হবে, তা কিন্তু নয়। একে যদি ভাঙি তাহলে প্রথমে ভ কোনো শব্দ নয়, কিন্তু আমি যদি একে ভাঙি তো মোটামুটি একটা শব্দ বেরোনোর চান্স আছে। দেখি, এদিকে ভাস লিখলাম, এদিকে যা আছে তাই লিখি, তারপরে আমি দেব। এখানে যদি আ দিই তাহলে চলে আসবে ভাষা, সুন্দর একটা অর্থ ভাষা। এখানে যদি প্রথমে অ দিয়ে রেখে তাহলে অঞ্জলি একটা শব্দ, তাহলে ভাষা অঞ্জলি, ভাষা আর অঞ্জলিকেই বলা হয় ভাষাঞ্জলি। এবার এটা চলে এসো কথামৃত। এই আকার ভাঙবো, তাহলে কি থাকছে কথ, যেটা হচ্ছে পরে দেখব মৃত। হ্যাঁ, তাহলে এখানে কি হলো, আকার দিলাম, কথ হয় না কথাটা, কথা। এবার এখানে তো ম্যাডাম মৃত, এটা তো শব্দ হয়, তাহলে এখানে তো ওয়া কিছুই দেওয়া না দিলেও চলবে, কিন্তু না, আমি যে বলেছি এদিকে যেমন একটা স্বরধ্বনির ব্যবহার হয়েছে, নিশ্চয়ই এখানে একটা স্বরধ্বনি বসবে, সেটা অ না আ, আমাদেরকে একটু বুঝে নিতে হবে। আ দিলে অমৃত, অ দিলে অমৃত, তাহলে কোনটা হবে? অ। খালি এদিকে যে অর্থ হয়ে গেল মানে আর বসাবো না তা নয়, তোমাকে তো দুটো স্বরধ্বনির মিলন বা লোপ বা পরিবর্তন দেখাতেই হবে। তাহলে আমরা এখানে কি দেখালাম, আ প্লাস অ। আবার এখানে এসো, এই আ, তাহলে কি আছে, এদিকে লিখবো দেহ, আর এখানে দন্তান্বয়ে তয়ে র লিখলাম। এখানে আ দিলে দেহা হবে, তো দেহা তো শব্দ নয়, এখানে কিন্তু অ লাগবে, তাহলে দেহ যোগ অন্তর সমান দেহান্তর। আবার এখানে এসো শ্রদ্ধার্ঘ, এই শ্রদ্ধার্ঘটাও দেখো, শ্রদ্ধ, আরে তাহলে কি কথাটা কি আমরা ব্যবহার করি শ্রদ্ধ না, আমরা কি বলি শ্রদ্ধা, যেটা রেসপেক্ট হয়েছে। আর এখানে দেখো আ যদি লাগাই তো কি হবে আর্ঘ, কিন্তু না, এটা কি হবে অর্ঘ, শ্রদ্ধার্ঘ। তো সরি, এখানে চ ফেলা হবে, ঠিক আছে। আবার অনেক বানানে থাকেও না, ওটা কোনো ইয়ে নেই। হ্যাঁ, মানে অর্ঘ দুটো, এই যে তোমাদের শব্দ যুগল আছে না, এই শব্দ যুগল কিন্তু এরকম যে উচ্চারণ এক কিন্তু অর্থ আলাদা, এই অর্ঘ, হ্যাঁ, একটা পূজার নৈবেদ্য, হ্যাঁ, তো এই যে অর্ঘ, তাহলে কি হলো এখানে শ্রদ্ধা অর্ঘ। এবার চলে এসো বিবেকানন্দ, এখানে কি হবে বিবেকানন্দতে আকার কোথায় আছে এখানে, তাহলে বিবেক চোর আনন্দ আসছে, তাই না? আচ্ছা, এবার এখানে এসো বন পেলাম, এখানে পাচ্ছি দন্তান্বয়ে তয়ে র, এখানে বনে আকার দেবে না, বন একটা মিনিংফুল। এবার এখানে চলে যদি আদি তো আন্তর্নয় অন্তর, এখানে এসো ফল, এবার হয় আকার র দিলাম, কিন্তু ফল তো ঠিক আছে আকার হয় না, ফলা হয় না কথাটা, অ দিলে অহার হয়, অ কথা নয় বাবু, আহার, ফল আহার, আর খাবার, ফলের যে খাবার ফলাহার, সেটাই ফলাহার। এবার এখানে দেখো নরাধম, নর প্লাস কি হবে অধম, ঠিক আছে। এবার এখানে দেবাঙ্গন, তাহলে কি হবে দেব অঙ্গন। এইভাবে তোমরা নিজেরা আরও উদাহরণ জোগাড় করে করবে। কাষ্ঠা হরণ এসো কি, এখানে কিন্তু যদি আমি এই মনে করি যে আ ভাঙবো, তো ক তো কোনো শব্দ নয়, শব্দ হতে হবে, তাহলে কি দেবো, এগুলোই আসে যে দুটো আ নিয়ে এবার কি করে ভাঙবো, তার একটা আমাদেরকে দ্বিধায় পড়তে হয়। তো যাই হোক, আমরা কি লিখব কাষ্ঠ, সেকেন্ড যে আকারটা সেটা আমরা ভাঙছি। দেখো এবার কাষ্ঠ, কি সুন্দর অর্থ, কাষ্ঠ মানে কাঠ, উড। এবার এখানে হ র মধ্যাহ্ন, ম্যাডাম হরণ মানেই তো একটা সুন্দর, হরণ করা, অপহরণ করা, চুরি করা, কেড়ে নেওয়া, এটা একটা অর্থ হচ্ছে কি, তাহলে এখানে কি দেওয়া যাবে, কিন্তু আমি যে বলেছি না, যে এখানে যে স্বরধ্বনি লাস্টের, এই শব্দের স্বরধ্বনি শেষ স্বরধ্বনি, আর এই শব্দের প্রথম স্বরধ্বনি কি হয়, এখানে স্বরধ্বনি আর এখানে স্বরধ্বনির মিলন লোপ বা পরিবর্তন হয়। তো এখানকার স্বরধ্বনিতে 5টি কাষ্ঠ অ আছে, কিন্তু এখানে তো কিছু দেখতে পাচ্ছি না, হয়ের তো পরে, আমি বলেছি আগে আসবে, তো আগে কি দেবো, অ দিয়ে দেখি তো অহরণ, অহরণ হয় না, অর্থ নেই, আ দেবো আহরণ। হ্যাঁ, আহরণ মানে জোগাড় করা, কোনো কিছু খুঁজছি, আহরণ করছি, জোগাড় করছি। কাষ্ঠ, যারা কাটে বনে জঙ্গলে কাঠ কেটে বেড়ায়, তাদের কাষ্টা হরণ করে বেড়ায়, কাষ্ঠ অর্থাৎ কাঠ খুঁজে বেড়ায়, কাঠ জোগাড় করে বেড়ায়। এবার জীবাণু,
জীব মধ্যাহ্নয় হর্ষ ওটা লিখলাম। এখানে কি হবে, আনু না অনু, সবাই জানি অনু, তাহলে জীব জোর অনু। এখানে এসো রসান্বিতা, রসান্বিতা বা নিত, হ্যাঁ, তো এখানে রোষ লিখলাম। এবার দন্তান্বয় ওয়ে হর্ষই তো, তো রোষ তো ঠিকই আছে, রোষ রাগ, ঠিক আছে, এখানে অন্বিত, আন্বিত কথা নয়, অন্বিত। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের স্বর সন্ধির দীর্ঘস্বর অর্থাৎ আ ভাঙার নিয়ম। তবে শুধু বিচ্ছেদ নয়, এই সন্ধি ম্যাক্সিমাম যেহেতু দেয় যে সন্ধিযুক্ত শব্দকে বিচ্ছেদ করতে, কিন্তু এমনও যদি দেয় যে সন্ধি বিচ্ছেদ রয়েছে, তাকে আমরা কি করতে হবে, সন্ধিবদ্ধ শব্দ পরিণত করতে হবে। তখন কিন্তু যদি আমরা শুধু চোখে দেখে আ দেখি না, আমরা তখন কি করব, একটু ধ্বনির দিকে যাব যে কোথায় উচ্চারণটা হয়েছে। তাহলে সেইভাবে আমরা আ দীর্ঘ স্বরসন্ধি, দীর্ঘ স্বরের বিচ্ছেদ এভাবে করব। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ। আর এই প্রথম থেকে একটু বলি যে সন্ধি কত প্রকার, আমরা কখনোই বলবো না 3 প্রকার। সন্ধি প্রধানত বা মূলত 2 প্রকার, সংস্কৃত সন্ধি বা তৎসম সন্ধি, বাংলা সন্ধি। সংস্কৃত সন্ধির 3টে প্রকার। কি তাহলে আমরা এখন কি শিখছি, এখন কিন্তু শিখছি সংস্কৃত বা তৎসম স্বরসন্ধি। বুঝতে পেরেছ, আমরা কি শিখছি, সংস্কৃত বা তৎসম স্বরসন্ধি। আমরা বাংলা স্বরসন্ধি এখন যাইনি, তৎসম স্বরসন্ধি। আর বাংলা সংস্কৃত বা তৎসম স্বরসন্ধির কোন স্বরটাকে ভাঙছি আমরা, আ। আ আ কীরকম স্বর না, তো দীর্ঘস্বর। এই দীর্ঘস্বরের ভাগ আমরা আজকে বুঝলাম। হ্যাঁ, দীর্ঘস্বর, আ হচ্ছে একটা দীর্ঘস্বর। ঠিক আছে, তাহলে আমরা কি সন্ধি শিখছি, স্বরসন্ধি। স্বরসন্ধির কোন ভাগ, স্বরসন্ধির ভাঙছি আ। আজকে দীর্ঘ স্বরসন্ধির আমরা কিভাবে ভাঙবো, তার আ, এইটা আমরা আজকে শিখলাম। নিশ্চয় আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা বাড়িতে আরও অনেক উদাহরণ জোগাড় করবে আর ঘরে বসে বসে করবে। তবে আমার যতদূর মনে হয় সকলেই পেরে যাবে, কারণ এটা আমাদের অনেক পুরনো জানা জিনিস। হ্যাঁ, আর এগুলো করলে হিন্দি যে তোমাদের সন্ধি রয়েছে সেগুলো কিন্তু সলভ হয়ে যাবে। তো প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের আমি এই সন্ধি, তার প্রকার, তার সংজ্ঞা এবং স্বরসন্ধির, সংস্কৃত তৎসম স্বরসন্ধির দীর্ঘস্বর অর্থাৎ আ, এটা ভাঙার নিয়ম শিখালাম। যদি তোমাদের এই ভিডিও ভালো লাগে, কিংবা যদি তোমরা এই ভিডিও থেকে কিছু শিখে থাকো, তাহলে আমি খুব খুশি হব। আর তার জন্য তোমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সকলের মাঝে ছড়িয়ে দেবে। আর আজ এই পর্যন্ত, পরবর্তী ব্যাকরণের সন্ধির ভিডিও পরে নিয়ে আসছি। আজ তাহলে এখানেই শেষ, ধন্যবাদ।